হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখতে চলেছি 2024 সালের একটি রিলিজ পাওয়া মুভি, সুন্দর একটি ইউনিক মুভি যার নাম দ্য উইশ অব দ্য ফেয়ার ফিশ। এটি একটি ফ্যান্টাস্টিক অ্যাডভেঞ্চার মুভি। রূপকথার গল্প আমরা সবাই কম বেশি পছন্দ করি, কিন্তু এটি একটি ইউনিক মুভি। এই মুভিটা এতটাই মনোমুগ্ধর যে আপনি দেখতে দেখতে হারিয়ে যাবেন রূপকথার কল্পনাতে। তো চলুন ঘুরে আসা যাক পৃথিবীর বাইরে, এক রূপকথার বাইরের জগতের এই মুভিটার গল্পটা শুরু হয় সমুদ্রের মাঝখান থেকে, যেখানে আমরা দেখতে পাই সুন্দর একটা রাজ্য, আর রাজ্যে বসে আছে রাজ্যের রাজা। সে তার গুপ্তচর ব্যাংককে বলে, আমি যে মাছটাকে বিয়ে করতে চেয়েছিলাম সে কোথায়। ব্যাংকটি জানায় তাকে অনেক খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়নি। এ কথা শুনে অনেক রেগে গেলেন রাজা। ব্যাংকে ডেকে বলে, যত তাড়াতাড়ি পারো মাছকে খুঁজে বের করো। এরপর আমরা সূচির একটা দ্বীপ দেখতে পাই, যেখানে অনেক পুরনো একজন কামার থাকে, আর তার ছেলে ইয়াংকে দেখতে পায় যে কি তার বিছানায় ঘুমাচ্ছে। এমন সময় একটা কুকুর এসে তার ঘুমটা ভেঙে দেয়। আসলে ইয়াং খুব সহজ সরল আর বকা ছেলে ছিল। যখন সে ফ্রেশ হওয়ার জন্য যাচ্ছিল, তখনই তার বাবা তাকে ডেকে বলে, তার বাবা অন্ধ ছিল। তার বাবা বলল, এখন তুমি অনেক বড় হয়েছ, এখন তোমার কাজগুলো শিখে নেওয়া উচিত। আমি আর বেশি দিন বাঁচব না, আমি মরে গেলে কি করবে? ইয়াং তখন বলল, বাবা তুমি কোনো চিন্তা করিও না, আমি অল্প সময়ে আমার কাজগুলো শিখে নেব। তার বাবা তাকে মাছ ধরতে বলে। সঙ্গে সঙ্গে ইয়াং মাছ ধরতে যায়, কারণ মাছ ধরার ইয়াংয়ের ছিল একটা প্রিয় নেশা। মাছ ধরার জন্য একটা বালতি আর বড়শি নিয়ে বের হয়ে পড়ে। সে তার কিছু দূরে বরফে জমে থাকা একটা নদীর কাছে চলে যায়, যেখানে মাছ ধরার মতো একটা জায়গা ছিল। মাছ ধরার জন্য যখন সে বড়শি দেয়, তখনই ওই জায়গা থেকে বুদবুদি শুরু হয়। ইয়াং অনেক ভয় পায়। সেখান থেকে সে পালানোর চেষ্টা করলে দেখে সেখান থেকে অনেক পানির স্রোত আস্তে আস্তে আসা শুরু করে। পানির স্রোত তার শরীরে পড়ে, আর তার বালতিতে দেখে একটা মাছ দেখে ইয়ান অনেক খুশি হয়, আর মনে মনে বলতে থাকে, যা ভালোই হলো, বিনা পরিশ্রম ছাড়া মাছ ধরা হলো। মাছটি নিয়ে সে বাড়িতে আসলো, রান্না করার জন্য আগুন জ্বালালো, আর ভাবলো আজকে খুব মজা করে মাছটি রান্না করে খাবো। এমন সময় মাছটি বলে উঠে, ওহো আচ্ছা, তুমি আমাকে কেমন করে খাবে শুনি? কথা শুনে ইয়াং বিশ্বাস করতে পারতেছে না, কারণ একটা মাছ কিভাবে কথা বলতে পারে। ইয়াং তখন বলল, তুমি কি এইমাত্র কথা বললে? তুমি মাছ হয়ে কিভাবে কথা বলতে পারো? মাছটি তখন বলল, আমি শুধু কথা না, আরও অনেক কিছু করতে পারি। তুমি যদি আমাকে নদীতে ছেড়ে দিয়ে আসো, তাহলে আমি তোমার 3টি ইচ্ছা পূরণ করব। কথা শুনে ইয়াং বুঝতে পারে এটা কোনো সাধারণ মাছ নয়, এটা একটা ম্যাজিক্যাল ফিশ। তাই সে অনেক খুশি হয়ে যায়, আর মাছটাকে বলে, তুমি একটু অপেক্ষা করো, আমি আস্তে আস্তে আমার 3টার ইচ্ছার কথা বলবো। ইয়াং তখন বিছানায় গিয়ে শুয়ে শুয়ে ভাবতে থাকে, ইস, যদি আমি বিছানায় শুয়ে শুয়ে পুরো শহরটাকে ঘুরে ঘুরে দেখতে পারতাম। ইয়াংয়ের কথা বলতে বলতে সেখানে ঘটে যায় আরেক অবাক করা একটা ঘটনা। তার ঘরটা আস্তে আস্তে উপরে হাওয়ায় ভেসে উঠছে। সে অনেক ভয় পায়, আর মাছটাকে বলে, এসব কি হচ্ছে? মাছটি তখন বলল, তুমি একটু আগে তোমার মনের ইচ্ছা কথা বললা, তাই আমি তোমার ইচ্ছে পূরণ করার জন্য এসব করতেছি। ইয়াং তখন বলে, আমি তো এমনি এমনি বলছি, এটা আমার কোনো ইচ্ছা নয়। মাছটা তখন বলল, এখন এসব কথা বলে লাভ নেই, আমি তোমার ইচ্ছার কথা শুনে এসব করেছি। তখন ইয়াং এর ঘরটা একটা গাড়ির মতো হয়ে পুরো শহরে ঘুরতে ঘুরতে শুরু করলো। তার ঘরটা গাড়িতে পরিণত হয়ে গাড়ির মতো চলা শুরু করলো, আর বিছানায় শুয়ে শহর ঘোরার ইচ্ছা ইয়ানের পূরণ হলো। বিছানাটা তখন গাড়ির মতো চারদিকে ঘুরতেছিল। তখন শীতকালের জন্য বাইরে ঠান্ডা আর বাতাস ইয়াংয়ের গায়ে লাগতেছিল, আর ইয়াংয়ের গায়ে ঠান্ডা লাগার কারণে ইয়াং বলে উঠে, ইস, যদি এখানে বরফ আর শীত না থাকতো তাহলে কতই না ভালো হতো। ইয়াংয়ের কথা শুনে ইয়াং দেখলো বরফগুলো আস্তে আস্তে নিমিষেই শেষ হয়ে যাচ্ছে, আর চারিদিকে সবুজ গাছপালা দিয়ে ভর্তি হওয়া শুরু করলো। দেখতে দেখতে গরমকাল চলে আসে, আর গাছপালা দিয়ে ভরে যায় চারদিকে। গরমকাল আসার কারণে সেখানে বরফগুলো গলে যায়, আর সেখানে যে একটা নদী ছিল সেটা পরিষ্কার হয়ে যায়। সে নদীটা ইয়াংয়ের খুব প্রিয় ছিল। নদী দেখে ইয়াং সেখানে অনেক মজা করে খেলা শুরু করলো। ইয়াংয়ের খেলা দেখে মাছটি বলে, তোমার 2টা ইচ্ছা কিন্তু শেষ হয়ে গেছে, এখন আর মাত্র একটা ইচ্ছা পূরণ করার আছে, তুমি সেটা তাড়াতাড়ি বলো আর আমাকে পানিতে ছেড়ে দাও। ইয়াং তখন মাছটিকে নিয়ে সামনের দিকে এগুতে থাকে, আর মাছটির সাথে অনেক গল্প করা শুরু করে, আর মাছটিকে বলে,
মানুষ আসলে আমাকে বোকা বলে, কারণ আমি আসলেই বোকা, কারণ আমি এমনি এমনি দুটি ইচ্ছা নষ্ট করে ফেলেছি। আমি চাইলে তোমার কাছে অনেক কিছু চাইতে পারতাম। মাছটি তখন বলে, আসলে এক একটা মানুষের চাহিদা এক এক রকম। কেউ অনেক বিলাসিতা চায়, আবার কেউ ইচ্ছা মতো ঘুরতে চায়, আবার কেউ শখের কিছু ইচ্ছা পূরণ করতে থাকে, কেউ অল্প পেয়ে খুশি, আবার কেউ বিশাল অট্টালিকা পেয়েও খুশি না। এইভাবে গল্প করতে করতে একদল ডাকাত তাদের সামনে পড়ে, আর ডাকাতের সর্দার বলে ইয়াংকে যে তোমার কাছে যা কিছু আছে সব বের করো। কিন্তু ইয়ান বলে, আমার কাছে কিচ্ছু নেই, বিশ্বাস করো, আমার কাছে কিচ্ছু নেই, টাকা পয়সা কোনো কিছুই আমার কাছে নেই। ডাকাতরা ইয়াংকে চেক করে আসলে কিছু পায় না, কিন্তু দেখতে পায় একটা মাছ, আর সেই মাছটাকে নেওয়ার জন্য ডাকাতরা তার কাছে যায়, কিন্তু ইয়াং দিতে চায় না। ডাকাতরা জোর করে সেই ম্যাজিক্যাল মাছটি নিয়ে নেয়। তারা মাছটিকে নিয়ে যাচ্ছিল, ইয়াং তখন সুযোগ বুঝে পিছন থেকে মাছটিকে নিয়ে দেয় একটা দৌড়। ডাকাতরা তাকে ধাওয়া শুরু করে। ইয়াং মাছটিকে নিয়ে নদীর কাছে যায়, দৌড় আর মাছটিকে পানিতে ছেড়ে দেয়। মাছটিকে না পেয়ে ডাকাতরা ইয়াংকে বেঁধে রাখে আর তার উপর অত্যাচার শুরু করে। তাকে একটা গাছের সাথে বেঁধে দিয়ে সেখান থেকে ডাকাতরা চলে যায়। আর একটু পরে সেখানে একটা সুন্দরী মেয়ে আসে, ইয়াংকে বাঁচিয়ে নেয়। ইয়াং মেয়েটার পরিচয় জানতে চায়। মেয়েটা বলে, তুমি একটু আগে যে মাছটিকে পানিতে দিয়ে আসলে, আমি সেই মাছটি। ইয়াং তখন মেয়েটির নাম জানতে চাইল, আর মেয়েটির গলার চকচকে একটা ওড়না দেখতে পেয়ে বিশ্বাস করে যে এই মেয়েটি সত্যি বলছে। ইয়াং তখন মেয়েটির কাছে গিয়ে তার ওড়নাটা নিয়ে নেয়। মেয়েটির নাম বলে ইয়ানা। ইয়াং তখন ইয়ানাকে বলে যে তুমি আমার আরেকটা ইচ্ছা পূরণ না করলে তোমার ওড়নাটা দিব না, তুমি আগে আমার আরেকটা ইচ্ছা পূরণ করে দাও। ইয়ানা তখন বলে যে কি তোমার শেষ ইচ্ছা বলো, আমি এক্ষুনি পূরণ করে দেব। ইয়াং তখন বলে, আমি এত তাড়াতাড়ি আমার ইচ্ছার কথা বলবো না, কারণ আমি আমার দুটো ইচ্ছা নষ্ট করে ফেলেছি। আমি ভেবে চিন্তে বলবো আমার 3 নম্বর ইচ্ছা, এতক্ষণে তুমি আমার সাথেই থাকবে। ইয়ানা তখন বলে, বলো তোমার 3 নম্বর ইচ্ছা। ইয়াং তখন বলে, ঠিক আছে, আমি তোমাকে বেশি দেরি না করে আমার ইচ্ছার কথা তোমাকে বলেই দিই। আমার ছোটবেলা থেকে যে ইচ্ছা হলো রসের রাজা জারের মেয়েকে বিয়ে করব। বর্তমানে রসি রাজকুমারী। ইয়ানা তখন বলে, ও আচ্ছা, এটা তাহলে তোমার শেষ ইচ্ছা? ইয়াং তখন বলে, না, এটা আমার শেষ ইচ্ছা নয়। আমি তোমার কাছে কোনো জাদু নিয়ে রসিকে বিয়ে করতে চাই না। আমি রসিকে বিয়ে করার জন্য সব রকমের চেষ্টা করব, তুমি শুধু আমার পাশে থাকবে। ইয়ানা বলে, ঠিক আছে, আমি সবটুকু চেষ্টা করব। অন্যদিকে আবার রসি রাজার রাজ্য দেখতে পাওয়া যায়। সেখানে রাজপ্রাসাদের ভিতরে রাজকুমারী বসে আছে। রাজকুমারীর নাম হলো নসি। এমন সময় নসির কাছে তার একটা দাসী আসে। দাসী জানায় যে আজকে ইংল্যান্ডে রাজদূত আসতেছে। এটা শুনে নসি অনেক খুশি হয়, কারণ নসি সবসময় একজন ইংরেজকে বিয়ে করতে চাইতো। যদি রাজদূতদের মাধ্যমে ইংরেজদের সাথে বিয়ে হয়, সেজন্য নসি সুন্দরভাবে সেজেগুজে বসে আছে। কিন্তু নসির বাবা ইংরেজদের মোটেও পছন্দ করতো না, তাই রাজা চাইতো যেন তার মেয়ের সাথে বিয়ে না হোক। এইদিকে ইংরেজদের রাজদূতদের আগমন ঘটলো। রাজদূত চাইছে যেভাবে হোক রাজার মন জয় করে তার মেয়ের সাথে বিয়েটা হোক। রাজদূত এসে নসিকে একটা ছাতা দেয়, যে ছাতাটা ছিল বিশেষ ধরনের। নসি এটা পেয়ে অনেক খুশি হয়। এটা রাজার পছন্দ হয় না। সে রাজদূতের কাছে এসে বললে, ইংরেজরা যেখানে যায় সেখানে লুট করে, তো কেন এখানে কি উদ্দেশ্যে আসছো তুমি? আরে না না রাজামশাই, আমি আপনার একটু খোঁজখবর নেওয়ার জন্য আসছি। আপনার ভুল ধারণা আমার উপর। আমি আপনার জন্য এমন এক উপহার নিয়ে আসছি যেটা দেখলে আপনার ধারণা পাল্টে যাবে। আমি আপনার জন্য যে উপহার নিয়ে এসেছি সেটা টিপলে এমনিতে গান বাজবে। এমনি গান বাজবে। এদিকে আবার আমরা ইয়াং আর ইয়ানাকে দেখতে পাই। তারা দুজনে রশি রাজ্যে চলে এসেছে। তাকে দিয়ে আর বলে, এটা টিপ দিলেই গান বাজবে। আসলে তখনকার যুগটা ছিল অনেক আগের, তখন তেমন কোনো গান বাজনার যন্ত্র ছিল না। রাজদূত সব কিছু রাজাকে শিখিয়ে দিচ্ছে কিভাবে গান বাজাতে হয়। আসলে সেটা ছিল একটা ভুয়া যন্ত্র, যেখানে এক লোক আগে থেকে বসে রাখে আর সুইচ দিলে লোকটা মিউজিক করে। রাজদূতের এরকম চালাকি কেউ বুঝতে পারে না। যখন গান বাজাতে শুরু করে তখন রাজা সহ সবাই অবাক হয়ে যায়। সে সময় ইয়াং আর ইয়ানাকে দেখতে পাওয়া যায়।
তারা দুজনে রাজদূতের সব কর্মকাণ্ড দেখতেছে। তার চালাকি যারা বুঝতে পারে। রাজা যদিও অবাক হয়েছিল কিন্তু ইমপ্রেস হয় নাই। রাজা তখন বলে, এসব উল্টাপাল্টা মেশিন দিয়ে কি বোঝাতে চাইছ? আমাদের এসব মেশিনের কোনো দরকার নেই, তাই তুমি এখান থেকে যেতে পারো। কিন্তু এখানে রাজকুমারী খুবই ইমপ্রেস হয়েছিল। সে এখন রাজদূতকে বিয়ে করতে চায়, আর সে কতটা পছন্দ করে তার আচার আচরণ দেখে বোঝা যাচ্ছিল। তাই রাজদূত নসীকে হাত ধরে একটা চুমু দেয়। সেটা দেখে রাজা অনেক রাগ হয়, কিন্তু সম্মানের খাতিরে কিছুই বলে না। এদিকে ইয়াং দৌড়াতে দৌড়াতে চলে আসে রাজার কাছে আর বলে, শুধু একটা মেশিন দেখে রাজকুমারীকে ইংরেজদের সাথে বিয়ে দেওয়া ঠিক হবে না, কারণ তাদের ভাষা আর সংস্কৃতি আমাদের থেকে একদম আলাদা। বিয়ের পর অনেক ঝামেলা হবে। ইংরেজরা ইংরেজদের, আর রাশিয়ানদের বিয়ে করবে, আর আমরা আমাদের। যদিও রাজকুমারী এই মেশিন দেখে ইংরেজদের বিয়ে করতে চায়, তাহলে আমিও এরকম একটা মেশিন বানিয়ে নিয়ে আসব। এ কথা রাজা শুনে খুব খুশি হয়, কারণ সে এমন একটা পথ খুঁজছিল যে বিয়েটা কিভাবে বন্ধ করা যায়। তখন রাজা বলল, ঠিক আছে, তুমি যদি এরকম একটা মেশিন বানাতে পারো, তাহলে তুমি যা চাইবে আমি তাই দেব, যদিও এই মেশিন বানাতে সম্ভব নয়। যা হোক, রাজদূতকে এখান থেকে তাড়ানো তো যাবে। ইয়াং বলল, আমি ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে পারি না। আমি যদি মেশিন বানিয়ে আনতে পারি, তাহলে রাজকুমারীর সাথে আমাকে বিয়ে দিতে হবে। রাজা বলল, আমি জানি তুমি এমন কিছু বলবে, যদিও মেশিন বানানো সম্ভব তোমার পক্ষে না। ঠিক আছে, আমি রাজকুমারীর সাথে তোমার বিয়ে দিব। একথা শুনে সবাই, বিশেষ করে রাজকুমারী অবাক। এমন এক অচেনা বোকা ছেলের সাথে আমাকে বিয়ে দিবে? নছির ছোটোবেলা থেকে ইচ্ছা ইংরেজকে বিয়ে করতে, তাই এই বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারতেছেন না রচি। রাজা ইয়াংকে নতুন জামা আর জুতা এনে দিতে বলল, কারণ ইয়াং এর জামা কাপড় ছিল ময়লা, আর জুতা তো পরেনি, পরেছিল এক জোড়া চিরা মোজা। ইয়াং তখন ইয়ানার কাছে আসলো। ইয়ানার কাছে এসে এমন একটা যন্ত্র চাইলো যেটা অটোমেটিক মিউজিক বাজবে। ইয়ানাকে বলে, তুমি আমাকে সাহায্য করো। ইয়ানা বলে, তুমি যে যন্ত্রটা চাচ্ছ সেরকম একটা যন্ত্র আছে, কিন্তু সেটা গভীর এক জঙ্গলে রয়েছে, আর সেখানে একটা বিড়াল থাকে, তার কাছে আছে, কিন্তু বিড়ালের কাছে থেকে আনা প্রায় অসম্ভব। এ পর্যন্ত যারা সেখানে গিয়েছে তারা কেউ আর ফিরে আসেনি। ইয়াং বলে, কেন তারা আর ফিরে আসেনি? ইয়ানা বলে, যারা যন্ত্রটি আনতে যায় তখন বিড়ালটি যন্ত্রটি বাজিয়ে দেয়, আর ভয়ানক ব্যাপার হলো যন্ত্রটি যদি খুশির কোনো বাজনা বাজে, লোকেরা সেখানে নাচতে নাচতে থাকে, ততক্ষণ নাচে যতক্ষণ না মানুষেরা ক্লান্ত না হয়। যতক্ষণ ক্লান্ত হয় তখন বিড়ালটি মানুষগুলোকে খেয়ে নেয়। আর যদি কোনো দুঃখের গান বাজে, তখন লোকেরা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে, আর তখন বিড়ালটা সবাইকে খেয়ে নেয়। আর এই কারণেই কেউ আর সেখান থেকে ফিরে আসে না। ইয়াং তখন বলল, তাহলে সেখানে তাহলে অনেকবার সেখানে গেলে তাহলে জীবনে অনেক ঝুঁকি রয়েছে, কিন্তু আমি তাও যাব, শুধু রাজকুমারীকে পাওয়ার জন্য। আর আমার বিশ্বাস, তুমি পাশে থাকলে আমার কিছুই হবে না। ইয়ানা তখন বলে, আমি যেহেতু তোমার এখানে শেষ ইচ্ছাটা পূরণ করতে পারিনি, তাই তোমার ইচ্ছাটা পূরণ করব। তখন দুজনে পুরোপুরি রেডি হয়ে বেরিয়ে পড়লো। দুজনে অনেক বিপদে পড়েছিল, যেতে যেতে অনেক রাত হলো। তারপরে সেই জঙ্গলের কাছে পৌঁছে গেল তারা। ইয়াংকে বলল, তুমি এখন একাই যাও, আমার যতটুকু সম্ভব তোমার সাহায্য করছি, আমি আর পারবো না যেতে। ইয়াং তখন বলল, ঠিক আছে, আমি একা যেতে পারবো এখন। ইয়ানার কাছ থেকে বিদায় নিয়ে জঙ্গলের ভিতরে আসে। দেখে ভিতরে ভয়াবহ অবস্থা। জঙ্গলের ভিতরে শুধু মৃত ব্যক্তির কঙ্কাল আর কঙ্কাল রয়েছে। সেগুলো দেখে ইয়াং কিছুটা ঘাবড়ে যায়। কিছুক্ষণ পরে সেই বিড়ালের আওয়াজ শুনতে পায়। বিড়ালটি সামনে এসে বলল, এগুলো সেই কঙ্কাল যারা আমার এই যন্ত্রটি নিতে এসেছিল। তুমিও কি এটা নিতে আসছো? ইয়াং বলল, হ্যাঁ, আমার এটা খুব দরকার। তুমি কি এটা আমাকে দেবে? আমার এটার প্রয়োজন। বিড়াল বলল, আমি তোমাকে এক শর্তে দিতে পারি এটা, আর সেটা হলো তোমার পছন্দ মতো একটা গান বাজাবো, আর সেটা যদি তোমাকে আকৃষ্ট না করতে পারে, তাহলে যন্ত্রটি তোমার। বলো, তুমি কি গান শুনতে চাও, সুখের গান না দুঃখের গান? ইয়াং বলল, দুঃখের গান শুনবো। বিড়ালটা তখন খুব বেশি একটা ইমোশনাল দুঃখের গান বাজাতে শুরু করলো। অনেকক্ষণ পর গানটা শোনার পরও ইয়াংয়ের কিছুই হলো না। আবার গানের পরে লাইনও ইয়াং গাইছে, সেটা দেখে বিড়াল অবাক আর বলল, তুমি কিভাবে আমার এই গান তুমি জানো, আর গান শুনে তোমার কিছুই হচ্ছে না কেন? ইয়াং বলে, আমার মা অনেক আগেই মারা যায়, আর আমি যখন ছোট ছিলাম তখন আমার মা এই গান শোনাতো,
আর আমাকে ঘুম পাড়াতো। আমার কিচ্ছুই হচ্ছে না এই গান শুনে, কারণ এই গান আমি শুনে শুনে অভ্যস্ত। সত্য অনুযায়ী বিড়াল হেরে যায়। বিড়াল বলল, তুমি যদি আমার যন্ত্রটি নিয়ে যাও তাহলে তো আমাকে না খেয়ে থাকতে হবে, কেননা তখন লোকেরা আর আমার কাছে আসবে না, আমার কাছে কোনো খাবার নেই। তখন ইয়াং তার থলে থেকে খাবার বের করে বিড়ালটাকে দেয়। বিড়াল সেগুলো খেয়ে বলল, ইয়াং তুমি অনেক ভালো, তুমি আমাকে তোমার বন্ধু বানাবে, আমি তোমার সাথে যেতে চাই, তোমার বিপদে আপদে আমি তোমাকে সাহায্য করব। এদিকে ইয়ানা ইয়াংয়ের জন্য নদীর ধারে অপেক্ষা করেছিল, আর সেখানে গুপ্তচর ব্যাংকটি চলে আসে। গুপ্তচর ব্যাংকটি হলো সেই রাজ্যের রাজা। ব্যাংকটি বলল, ইয়ানা তুমি এখানে, আর আমি তোমাকে খুঁজে পাচ্ছি না, চতুর্দিকে তোমাকে খুঁজতেছি, চলো আমার সাথে রাজার কাছে, রাজা তোমাকে সব জায়গায় খুঁজতেছে, আর রাজা সব জায়গায় তোমার খুঁজে বেড়াচ্ছে। রাজার সাথে ইয়ানার বিয়ে হওয়ার কথা ছিল। ব্যাংকের কথা শুনে ইয়ানা খুব রেগে গেল আর বলল, যাও রাজাকে গিয়ে সাপ বলে দাও যে আমি তাকে বিয়ে করতে পারবো না। বন্ধুরা, আজকে এই পর্যন্ত, খুব শীঘ্রই পার্ট 2 আসবে। এতক্ষণ সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। আর মুভিটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানান। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও বানা সার্থক হবে, কারণ আপনাদেরকে বিনোদন দেওয়াই আমার লক্ষ্য।